আসসালামু আলাইকুম, সবাইকে এসআই ডিজাইন জোনে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো মিস করেছেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন এবং ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। আপনারা যেন সঠিকভাবে এবং সুন্দরভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলসের ব্যবহারগুলো শিখতে পারেন, সেজন্য আমি আমার চ্যানেলের প্রতিটি ভিডিও পার্ট বাই পার্ট করে দিচ্ছি, যেন আপনারা খুব সহজে ও সুন্দরভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলসের ব্যবহারগুলো শিখতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজ আমরা কথা বলবো উইড টুল নিয়ে। এই উইড টুলের গ্রুপে অনেকগুলো কিন্তু টুলস রয়েছে। এই প্রত্যেকটি টুলসের ব্যবহার আজ আমরা শিখবো। তাহলে প্রথমে আমরা উইড টুলের ব্যবহারটা দেখে নিই। এখানে আমি যদি একটা রেক্টেঙ্গুলার শেপ নেই, এখানে দেখেন ফিলের কালারটা কিন্তু হোয়াইট দেওয়া আছে, মানে ফিল চুজ করা আছে এখানে। তো ফিল যখন চুজ করা থাকবে সেক্ষেত্রে কিন্তু এই উইডটা কাজ করবে না। কেন কাজ করবে না তাহলে চলুন দেখে নিই। দেখেন এখানে কোনো কাজ করছে না, আমি কোনো এখানে এডিট করতে পারছি না। এখানে কোনো এডিট করা যাবে না। যদি ফিল অবস্থায় সিলেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে এই উইড টুলটা কাজ করবে না, কিন্তু আপনি যখন স্ট্রোক নিয়ে কাজ করবেন তাহলে সেক্ষেত্রে এই উইড টুলটা কাজ করবে। এখানে আমি ফিলটাকে নান করে দিই এবং স্ট্রোকটাকে সিলেক্ট করে নিই। স্ট্রোকের সাইজটা একটু বাড়িয়ে দিই যেন আপনারা সহজে তা বুঝতে পারেন। এখানে আমি পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করি। ওকে, তো আমি এখানে একটা ত্রিভুজ আর্ট করলাম বা ড্র করলাম। সো এখান থেকে আমি যদি চাই এই ত্রিভুজটাকে একটু এডিট করি তাহলে সেক্ষেত্রে এই উইড টুলটা দিয়ে আমি এখান থেকে কি করতে পারবো, লাইনটা, এই লেখাটাকে আমি যদি একটু মোটা করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমি যদি মাউসটাকে এভাবে ড্র্যাগ করি তাহলে দেখেন এটা কিন্তু লাইনটা মোটা হয়ে গেল। তো এইভাবে আপনি চার পাশ কি করতে পারবেন, মোটা করতে পারবেন। আবার এইখান থেকে এই বিন্দুটাকে ধরে যদি এভাবে সামনে নিয়ে আসেন তাহলে দেখেন নিচের অংশটা চিকন এবং উপরের অংশটা মোটা হয়ে গেল। তো এভাবে আপনারা যে কোনো শেপ দিতে পারবেন। বা আপনি এখানে এই অংশটুকু যদি মোটা করতে চান তাহলে এখানে একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করলে তাহলে দেখেন এরকম কিন্তু আরেকটা অন্যরকম একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। সো এই লাইনটাও যদি আপনি একটু এডিট করতে চান তো এখানে ক্লিক করে এভাবে ড্র্যাগ করলে তাহলে দেখেন ইজিলি আপনি কি করতে পারবেন, এই উইড টুল দিয়ে যে কোনো লাইনের স্ট্রোকগুলো কি করতে পারবেন, বাড়াতে পারবেন বা যে কোনো একটা শেপে সেটাকে ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আমি যদি একটা লাইন নেই এবং শিফট চেপে যদি লাইন ক্রিয়েট করি, এখন এই লাইনটার স্ট্রোক যদি আমি একটু বাড়িয়ে দিই, 6 দিলাম, তারপর উইড টুলটা সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি এবং ক্লিক করে যদি এবার মাউসটা ড্র্যাগ করি তাহলে দেখেন অংশটা কিন্তু মোটা হয়ে গেল। আবার এই যে এই বিন্দুটাকে সিলেক্ট করে যদি এভাবে সামনে নিয়ে আসি তাহলে এই অংশটা মোটা হয়ে গেল এবং এই অংশটা কি হয়ে গেল, চিকন হয়ে গেল। আবার এখান থেকে আমি যদি স্পাইরাল টুলটা নেই, স্ট্রোকের সাইজটা বাড়ানো এই জন্য এরকম হলো। তো আমি এখান থেকে স্ট্রোকের সাইজটা একটু কমিয়ে দিই। তারপর এখান থেকে উইড টুলটা সিলেক্ট করে আমি যদি এই যে এখানে একটু ক্লিক করি দেখেন এভাবে কিন্তু আমরা পিকচারটাকে সুন্দরভাবে কি করতে পারবো, এডিট করতে পারবো। আপনি যদি এখানে একটু মোটা করতে চান তাহলে সেক্ষেত্রে এই উইড টুলটা সিলেক্ট করে সেটা করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা এই উইড টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে র‍্যাপ টুল। এই র‍্যাপ টুলটা যখন আপনি সিলেক্ট করবেন তখন দেখেন কার্সরের পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি যদি কার্সরের সাইজটা বাড়াতে এবং কমাতে চাই, আমরা কিন্তু ব্যাক স্পেস চেপে কার্সরের সাইজটা বাড়াতে এবং কমাতে পারতাম, কিন্তু এক্ষেত্রে একটু ভিন্ন। এক্ষেত্রে আপনি যদি শিফট এবং অল্টার চেপে যদি মাউসটাকে ড্র্যাগ করেন তাহলে কিন্তু কার্সরের সাইজটা বাড়বে। আবার অল্টার চেপে যদি এভাবে
রাখুন, তাহলে কার্সারটাকে যে কোনো শেপে দিতে পারবেন। তবে চিকন করতে পারবেন, মোটা করতে পারবেন, যে কোনো শেপে সেটা কার্সারটাকে নিতে পারবেন। বা এখান থেকে আপনি যদি এই র্যাপ টুল সিলেক্ট অবস্থায় যদি ডাবল ক্লিক করেন, তাহলে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনি কি করতে পারবেন, কার্সরের সাইজটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমার 126 সিলেক্ট করা আছে হাইট এবং ওয়েট। তো আমি যদি এখান থেকে 20 পিটি দিই এবং হাইট যদি আমি এখান থেকে 20 পিটি দিই এবং ওকেতে ক্লিক করি, তাহলে দেখুন কার্সরের সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে। আবার এখান থেকে আমি যদি 200 দিই এবং অ্যাঙ্গেলটাকে যদি একটু চেঞ্জ করে দিই, ওকেতে ক্লিক করি, তাহলে দেখুন এখানে কিন্তু কার্সরের সাইজটা কিন্তু বড় হয়ে গেছে। তো অ্যাজ ইউজুয়াল আপনারা শিফট এবং অল্টার চেপে কি করতে পারবেন, ছোট এবং বড় করতে পারবেন। তো এইভাবে যদি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করেও সেটা এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাঙ্গেলটাকে 0 করে দিই। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম এবং এখান থেকে হুইলের কালারটা এখান থেকে আমি চুজ করে নিই। এখন এই র্যাপ টুলটা সিলেক্ট করে আপনি যদি এই কর্নারটাকে একটু মডিফাই করতে চান, এডিট করতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে আমি একটু সাইজটা বাড়িয়ে নিয়ে কার্সরের সাইজটা এভাবে আপনারা কি করতে পারবেন, এটাকে টেনে এডিট করতে পারবেন। আপনার যতটুকু অংশ এডিট করা দরকার, ঠিক ততটুকু অংশ এই র্যাপ টুল দিয়ে আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনার এই র্যাপ টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এখন ব্যাক স্পেস ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। আবার এখান থেকে যদি ফিলটাকে নান করে দেন এবং স্ট্রোক নিয়ে কাজ করেন, তো আমি যদি এখান থেকে লাইনটা সিলেক্ট করি, এখান থেকে স্ট্রোকের সাইজটা বাড়িয়ে দিই। এখন এই র্যাপ টুল দিয়ে আমি যদি এখানে এডিট করি, তাহলে দেখুন লাইনটা কিন্তু এখানে এডিট হচ্ছে। এভাবে খুব সহজে আপনারা এই র্যাপ টুল দিয়ে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। এরপর হচ্ছে টুরিয়াল টুল। সো টুরিয়াল টুল এবং র্যাপ টুলের কাজটা মোটামুটি সেম বললেও চলে, বাট একটু হয়তো ভিন্ন হতে পারে। তাহলে সেক্ষেত্রে ভিন্নটাকেই চলুন দেখে নিই। এখানে আমি যদি টুরিয়াল টুলটা সিলেক্ট করে নিই এবং একটা রেক্টেঙ্গুলার টুল আর্ট করি বা ড্র করি। এখানে ফিলটা যেহেতু রেড কালার ফিলটা চুজ করা, সো আমি আগে ফিলটা নিয়ে কাজ করে দেখাই, তাহলে ইজিলি বুঝতে পারবেন। এখানে টুরিয়াল টুলটা যদি সিলেক্ট করেন, এখান থেকে আমি আগেই বলেছি কার্সরের সাইজটা কিভাবে বাড়াতে এবং কমাতে পারবেন, শিফট এবং অল্টার চেপে সেটা করতে পারবেন। তো আমি এখান থেকে যদি এভাবে একটু বাঁকা করতে চাই, তাহলে দেখুন এভাবে কিন্তু করতে পারবেন। আপনি যেরকম শেপের দরকার বা যেরকম ডিজাইনের দরকার, আপনি ঠিক সেটা করতে পারবেন। আবার আপনি যদি এখানে ফিলটা নান রেখে যদি স্ট্রোক নিয়ে কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি একটা লাইন ক্রিয়েট করেই দেখাই। এখন টুরিয়াল টুলটা সিলেক্ট করি, তাহলে দেখুন লাইনটা কিরকম ভাবে বাঁকা হচ্ছে। র্যাপ টুলে কিন্তু এত বেশি বাঁকা হতো না, কিন্তু এই টুরিয়াল টুলে কিন্তু একটু বেশি পরিমাণ বাঁকা করতে পারছি আমরা। এখান থেকে যদি আমি এলিপস টুল নেই,
এবং এটাকে যদি একটু রিক্রিয়েট করতে চাই তাহলে দেখুন এভাবে কিন্তু খুব সহজে আপনারা কি করতে পারবেন, রিক্রিয়েট করতে পারবেন। সো এখানে রেপ টুল এবং টুইরিং টুল বলতে গেলে কিছুটা সিমিলার, বাট একেবারে পুরোপুরিভাবে কিন্তু সিমিলার নয়। আশা করি আপনারা এই দুইটা টুলের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। এখন আমি সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে পাকার টুল। এই টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্টের ভিতরের অংশটাকে বা যে কোনো লেখার অংশটাকে কি করতে পারবো, মডিফাই করতে পারবো। সো প্রথমে আমি এখান থেকে যদি একটা রেক্টেঙ্গুলার শেপ নিই এবং এই পাকার টুল দিয়ে আমি যদি এই ভিতরের অংশটাকে একটু মডিফাই করতে চাই, তাহলে দেখুন যে পয়েন্টে আমি ক্লিক করছি সেখান থেকে কিন্তু একটা পাথ ক্রিয়েট হচ্ছে। সেখানে পাথে ক্লিক করে আপনি যদি এভাবে ড্র্যাগ করেন মাউসটা, তাহলে কিন্তু এরকম একটা নতুন একটা শেপের বা নতুন একটা স্টাইল ক্রিয়েট হবে। আপনি এখানে এই পাকার টুলটার সিলেক্ট অবস্থায় যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এখানে মাউসের সাইজটা এখান থেকে ছোট এবং বড় করতে পারবেন। আবার আমরা যদি যে কোনো টেক্সটকে যদি একটু মডিফাই করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি একটা টেক্সট নিই, এখন এই টেক্সটটার সিঙ্গেল অবস্থায় কিন্তু আমি কোনো মডিফাই করতে পারবো না, যেহেতু এখানে টেক্সটটা গ্রুপ অবস্থায় আছে। তো সেক্ষেত্রে এখানে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ডে ক্লিক করলে এবং ওকেতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা প্রতিটা অক্ষর কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি এই গ্রুপ অংশটাকে আনগ্রুপ করে দিই, মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, এখন আমি কিন্তু এই প্রতিটা অক্ষরকে কি করতে পারবো, এডিট করতে পারবো। তো আমি এই আর্টটাকে যদি এই পাকার টুল দিয়ে একটু এডিট করতে চাই, তাহলে দেখুন আমি যদি একটু বাঁকা করতে চাই তাহলে এভাবে আমি কি করতে পারবো, বাঁকা করতে পারবো। এখান থেকে প্রতিটা অক্ষর যদি আমি একটু এডিট করে দিই, আপনার যেরকম দরকার ঠিক সেরকম আপনি এখানে এই পাকা টুল দিয়ে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। পাকা টুল দিয়ে ভিতরের অংশটাকে কি করা যায়, মডিফাই করা যায়। দেখেন এখানে প্রতিটা অংশে যেখানে যেখানে আমি ক্লিক করেছি প্রতিটা অংশে কিন্তু পাথ তৈরি হয়ে গেল। তো এখন আমি যদি সিলেক্ট করি তাহলে দেখেন লেখাটা কিন্তু এরকম একটা বলতে গেলে একটা স্টাইলই হয়ে গেল। তো এই পাকা টুল দিয়ে আপনারা কি করতে পারবেন, যে কোনো অবজেক্ট বা টেক্সটকে কি করতে পারবেন, এডিট করতে পারবেন বা যে কোনো একটা নিউ একটা স্টাইলে সেটাকে দিতে পারবেন। আশা করি আপনারা এই পাকা টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ব্লোড টুল। সো আমি এখান থেকে একটা ইলিপস টুল ড্র করি। এখন আমি যদি এই ব্লোড টুলটা সিলেক্ট করি তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু ভিতরের অংশটাকে কি করতেছে, মডিফাই করতেছে। এটাও ধরতে গেলে এখানে এই র্যাপ টুল থেকে এই যতগুলো টুলস আছে ধরতে গেলে এগুলো সবই সেম, সবগুলো সেম কাজ করে, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু টোটালি ডিফারেন্ট। তো এখান থেকে আপনি কিন্তু এই টুলটা দিয়ে ভিতরের অংশটাকে কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। আবার যদি ভিতরের দিকে নিয়ে আসতে চান তাহলে সেটাও করতে পারবেন। এখান থেকে আপনি যদি কার্সারের সাইজটা বা মাউসের সাইজটা বাড়িয়ে দেন, দেখুন যেহেতু আমি মাউসের সাইজটা বাড়িয়ে দিয়েছি এই জন্য কিন্তু এটা ভিতর থেকে কি করছে, এডিট করতেছে। তো আমি এটা ডিলিট করে আমি একটা টেক্সট নিই, তাহলে হয়তো ইজিলি আপনারা বুঝতে পারবেন।
সিলেক্ট অবস্থায় যে টেক্সটটা আছে, সো আমি সেই টেক্সটটাই নিলাম। এখান থেকে আমি এটাকে এক্সপ্যান্ড করে নিই। এখন আমি যদি এই ব্লো টুলটা সিলেক্ট করে দেখেন ভিতরের অংশটা কিন্তু এই ব্লো টুল দিয়ে ভিতরের অংশটা কিন্তু মোটা হচ্ছে। দেখেন এলটা কিন্তু পুরো একদম ইনভিজিবল হয়ে গেল, যেহেতু এই ভিতরের অংশটাকে কি করলো, এই ব্লো টুলটা ভিতরের অংশটাকে কি করলো, সিলেক্ট করলো। তো এখান থেকে আমি যদি এমটা নিই তাহলে দেখেন, এবং কার্সারের সাইজ যেহেতু বাড়ানো, এই জন্য কিন্তু এটা এরকম একটা শেপ ক্রিয়েট হচ্ছে। তো আপনি এখান থেকে এই অল্টার শিফট চেপে মাউস ছোট করে নিতে পারেন, বা এখানে ডাবল ক্লিক করে কি করতে পারবেন, ছোট করে নিতে পারবেন। দেখুন যেহেতু আমি কার্সারের সাইজটা ছোট করে নিয়েছি, এই জন্য কিন্তু এটা ভিতর দিক থেকে কিন্তু সিলেক্ট করতেছে। আমি আগেই বলেছিলাম এই সবগুলো টুলের ব্যবহার সিমিলার দেখলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভিন্ন আছে। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গল টুল নিই এবং এই ব্লো টুলটা সিলেক্ট করি। দেখেন এখানে যেহেতু কার্সারের সাইজটা কমানো, এই জন্য ইফেক্টটা বেশি বোঝা যাচ্ছে না। সো আপনি যদি কার্সারের সাইজটা বাড়িয়ে দেন, এখন আপনি ইফেক্টটা দেখেন কিভাবে চেঞ্জ হচ্ছে, ভিতর থেকে কিন্তু এটা সিলেক্ট করতেছে। আশা করি বন্ধুরা আপনারা এই ব্লো টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে স্কালপ টুল। সো আমি এখান থেকে শিফট চেপে একটা লাইন ড্র করি, এবং এখান থেকে যদি আমি স্ট্রোকের সাইজ 6 পিটি দিই এবং এই টুলটা সিলেক্ট করি, এখানে কিন্তু আমি আগেই বলেছি ব্রাশের সাইজটা আপনারা ছোট এবং বড় করে নিতে পারবেন। সো আমি যদি এই ব্রাশের সাইজটা বা কার্সারের সাইজটা ছোট থাকে এরকম, এবং এটাকে যদি আমি একটু এডিট করি, তাহলে দেখেন এডিটটা তেমন বোঝা যাচ্ছে না। কন্ট্রোল জেড চেপে একটু ব্যাকে যাই। এখন আমি কি করলাম, এখানে ডাবল ক্লিক করে কার্সারের সাইজটা একটু বাড়িয়ে নিই, তাহলে স্পষ্ট আপনারা এই ব্যবহারটা বুঝতে পারবেন। মাউস যত বড় হবে তত এর এফেক্টটা বোঝা যাবে। এখন দেখুন, এখন আমি যদি শিফট চেপ আর একটু বড় করে নিই, শিফট এবং অল্টার চেপে আমি কার্সারটা কি করব, আর একটু বড় করে নেব। এখন দেখেন আমি যদি এখানে লাইনের উপর ক্লিক করি, তাহলে দেখেন চেঞ্জিংটা দেখেন কিভাবে চেঞ্জ হচ্ছে। যদি সিলেক্ট করি তাহলে দেখেন লাইনটা, আমি জাস্ট সিম্পলি একটা লাইন ড্র করেছিলাম, সে লাইনটা এখন কিরকম হয়ে গেল। যদি আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনাদের ডিজাইন অনুযায়ী লাগে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই টুলসের ব্যবহারগুলো করতে পারবেন বা করবেন। সো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নেই, এবং এখান থেকে আমি যদি ফিল্ডের কালারটা চুজ করি, রেড কালারটা চুজ করলাম এবং এই টুলটা সিলেক্ট করে দেখুন চেঞ্জিংটা দেখুন কিভাবে চেঞ্জ হচ্ছে। বাইরে থেকে আমি কি করতে পারতেছি, এটাকে এডিট করতে পারতেছি। এভাবে আমি স্কাল্প টুল দিয়ে যে কোনো অবজেক্টের বাইরের অংশকে কি করতে পারবো, এডিট করতে পারবো। মন মতো ডিজাইন কি করতে পারবেন, রিক্রিয়েট করতে পারবেন এই টুলসগুলো দিয়ে।
দেখেন আমি কিন্তু সিম্পলি একটা রেক্টেঙ্গুলার টুলস নিয়েছিলাম। সেই টুলসটা এই স্কাল্প টুল দিয়ে এডিট করার ফলে, যেহেতু আমার স্ট্রোকটা চুজ করা ছিল, এই জন্য স্ট্রোকের কালারটা ব্ল্যাক কালারটা এখানে পড়েছে। তাহলে দেখেন কিরকম শেপে ক্রিয়েট হয়ে গেল। আশা করি বন্ধুরা আপনারা এই স্কাল্প টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। সো এই টুলসগুলো ব্যবহার আপনার প্রয়োজন যখন লাগবে তখন আপনারা ইউজ করবেন। আর এই টুলসগুলো যত আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের কাছে এই টুলসের ব্যবহারগুলো স্পষ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ক্রিস্টালাইজ টুল। ক্রিস্টালাইজ টুলস বলতে বুঝতে পারতেছেন যে এটার শেপটা কিরকম হবে। সো আমি এখান থেকে একটা ইলিপস টুল নেই, তাহলে বা পলিগন টুল নিলাম, তাহলে হয়তো আপনার ইজিলি সেটা বুঝতে পারবেন ব্যবহারটা। আমি এখানে স্ট্রোকটা নান করে দিই। এখন আমি যদি এই টুলটা সিলেক্ট করি, ক্রিস্টালাইজ টুলটাকে সিলেক্ট করি, যেহেতু আমার ব্রাশের সাইজটা বাড়ানো, দেখেন এফেক্টটা দেখেন কিভাবে চেঞ্জ হচ্ছে। ব্রাশের সাইজ ছোট এবং বড় করে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। এটা কিন্তু বাইরের অংশটাকে কি করতেছে, যে ভিতরে যে অংশটা ছিল এই ভিতরের অংশটাকে কি করতেছে, বাইরের দিকে এফেক্ট দিতেছে। দেখেন এইভাবে আপনারা এই টুলগুলো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে যদি আমি একটা টেক্সট নিই, এটা আমি ডিলিট করে নিই আগে। এখন আমরা দেখি টেক্সটের উপর কিরকম একটা এফেক্ট পড়ে। আমি গ্রুপ অবস্থায় রাখি, এটাকে আর এক্সপ্যান্ড করলাম না। তো দেখি গ্রুপের অবস্থায় যদি আমি এটাকে ক্রিস্টালাইজ টুল দিয়ে একটু এডিট করতে চাই, তাহলে দেখি এফেক্টটা কিরকম করে পড়ে। দেখেন এটাকে কিন্তু তাহলে আগে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করতে হবে, এভাবে মডিফাই করা যাবে না। সো আমি এখান থেকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে নিলাম। এখন আমি যদি একটু এডিট করি, তাহলে দেখুন লেখাগুলো কেমন হয়ে যাচ্ছে। ব্রাশের সাইজটা বা কার্সরের সাইজটা যেহেতু বাড়ানো, এই জন্য এরকম হলো। তো আমি যদি একটু সাইজটা কমিয়ে দিই, এখানে ডাবল ক্লিক করি, 42 সিলেক্ট করা। তো আমি এখান থেকে 20টাকে সিলেক্ট করলাম। এখানে ব্রাশের সাইজটা যেহেতু কমানো, এই জন্য কিন্তু এফেক্টটা তেমন বোঝা যাচ্ছে না। তো আপনারা প্রয়োজন অনুযায়ী ব্রাশের সাইজটা বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমি ক্রিস্টালাইজ করছি, এই জন্য এই টেক্সটের উপরে কিন্তু ক্রিস্টালাইজ টাইপের কিন্তু এফেক্ট পড়তেছে। তো আমি এখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেখুন, যেখানে যেখানে আমি ক্লিক করেছি সেখানে সেখানে কিন্তু এফেক্টটা পড়েছে। তো আশা করি বন্ধুরা আপনারা এই ক্রিস্টালাইজ টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে রিঙ্কেল টুল। সো আমি এখান থেকে পলিগন টুলটা নিলাম এবং এই রিঙ্কেল টুলটা যদি সিলেক্ট করি এবং ব্রাশের সাইজটা যদি একটু বাড়িয়ে দিই, দেখেন প্রতিটা জায়গাতে যখন আমি ক্লিক করব, প্রতিটা জায়গাতে কিন্তু এক একটা অ্যাঙ্কর বা পাত তৈরি হচ্ছে। তো আমি একটু সাইজটা, ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে দিই। এখন দেখি এফেক্টটা কিরকম পড়ে। দেখুন বাইরে দিকে কিন্তু হালকা এফেক্ট গুলো পড়তেছে। ব্রাশের সাইজটা যদি আমি আরেকটু বাড়িয়ে দিই,
এটা বাহিরের দিকে কিন্তু তেমন একটা এফেক্ট পড়ে না। এটা দেখতে গেলে অন্যান্য টুলস থেকে কিছুটা ভিন্ন। যেমন প্রতিটা অ্যাঙ্কর, এখানে অ্যাঙ্কর যদি সিলেক্ট করে আমি যদি এভাবে এডিট করি তাহলে দেখেন কিভাবে চেঞ্জিংটা হচ্ছে। যে কোনো একটা অ্যাঙ্কর সিলেক্ট করে যদি এইভাবে একটু এডিট করি, এখন আমি যদি সিলেকশন টুলটা দেখি এফেক্টটা কিরকম পড়লো দেখেন। যেটা আমি রিঙ্কেল টুল দিয়ে কি করলাম, এটাকে একটু এডিট করলাম, তাহলে কিন্তু এই যে এরকম ধরনের একটা এফেক্ট তৈরি হলো। সো আমি আগে বলেছি, যদি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যদি এইসব টুলসগুলো লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা এইসব টুলসগুলো ব্যবহার করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা এই ওয়েব টুলের গ্রুপে যতগুলো টুলস আছে ততগুলো টুলসের ব্যবহারগুলো ভালো মতো বুঝতে পেরেছেন। আজকে তাহলে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা বাকি টুলসের ব্যবহারগুলো শিখব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।